সকাল ৯টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করে চলে গেলেন দেশ বরেণ্য লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন। শনিবার রাত 10:15 তিনি মারা যান। ফরিদা পারভিনের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে বড় ছেলে ইমাম নিমেরি উপল বলেন, আজ রাত 10:15 ইন্তেকাল করেছেন। ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশিস কুমার চক্রবর্তী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন লোকসঙ্গীতের এই বরেণ্য শিল্পী। সম্প্রতি শারীরিক পরিস্থিতির অবনতি হলে সপ্তাহে 2 দিন তাকে ডায়ালাইসিস করাতে হতো। নিয়মিত ডায়ালাইসিসের অংশ হিসেবে গত 2 সেপ্টেম্বর তাকে মহাখালী ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ডায়ালাইসিসের পর তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। তখন চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। গত বুধবার অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। দেশ বরেণ্য লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী সচিব ফয়েজ আহমদ এই তথ্য জানান। শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, নজরুল গীতি দেশাত্মবোধক নানা ধরনের গান করলেও শ্রোতাদের কাছে ফরিদা পারভিনের পরিচিতি লালন কন্যা হিসেবে। 5 দশক ধরে তার কণ্ঠে লালন সাইয়ের গান মানুষের হৃদয়ে ছুঁয়েছে। তার গান আমাদের সংস্কৃতির অন্তর্লীন দর্শন ও জীবনবোধকেও নতুন মাত্রায় তুলে ধরেছিল। তিনি জানান, 21শে পদকপ্রাপ্ত এই গুণী শিল্পী বাংলাদেশের সঙ্গীত জগতে যে অবদান রেখেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশের সাংস্কৃতিক পরিমণ্ডলে নিত্য নতুন চিন্তা ও সৃষ্টির খোরাক যোগাবে। প্রধান উপদেষ্টা লোকসঙ্গীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভিনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শনিবার রাত 10:15 চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শিল্পী ফরিদা পারভিন। তার বয়স হয়েছিল 71 বছর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ম্যানুয়ালি ভোট গণনা করা সহ 12 দফা প্রস্তাবনা দিয়েছেন ছাত্রদল ও রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ নামে 2টি প্যানেলের নেতাকর্মীরা। শনিবার বিকাল 4টায় যৌথ সংবাদ সম্মেলনে তারা এসব প্রস্তাবনার কথা জানান। 2টি প্যানেলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, তফসিল ঘোষণার পর থেকেই ছাত্র শিবির নিয়ম ভেঙে হলে হলে শিক্ষার্থীদের আতর, খাবার সহ নানান উপঢৌকন দিচ্ছে। এমনকি ব্যালট নম্বর প্রদানে তাদের বাড়তি সুবিধা দেয়া হচ্ছে। এটি আচরণবিধির লঙ্ঘন এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতার ঘাটতি। আমরা দেখেছি তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশনের দুর্বলতা প্রকাশ পেয়েছে। নির্বাচন কমিশনের এই দুর্বলতা আমাদেরকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। তফসিল ঘোষণার পরপরই আমরা দেখেছি ছাত্র শিবির কেমন আচরণবিধির ন্যূনতম তোয়াক্কা করছে না। তারা হলে হলে শিক্ষার্থীদের মধ্যে আতর বিলি, পানির ট্যাঙ্কি বসানো, ফিল্টার বসানো, খিচুড়ি পার্টি, মুড়ি পার্টি সহ শিক্ষার্থীদের নানা ধরনের উপঢৌকন দিয়ে তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে। এটা সুস্পষ্ট আচরণবিধির লঙ্ঘন। ইতোমধ্যে আমরা লক্ষ্য করেছি ব্যালট নাম্বার প্রদানের ক্ষেত্রে হলগুলোতে ছাত্র শিবিরকে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ পক্ষপাতমূলক আচরণের বহিঃপ্রকাশ। স্বচ্ছ ব্যালট বাক্সের ব্যবস্থা করতে হবে। ভোট গ্রহণের শুরুতে সাংবাদিক এবং প্রার্থীদের এজেন্টদের সামনে ব্যালট বাক্স উন্মোচন করতে হবে। ভোটারদের আঙ্গুলে উচ্চমান সম্পূর্ণ অমোচনীয় কালির ব্যবস্থা করতে হবে, যাতে কালি না মুছে যায়। একদিনের মধ্যে, এটা সুস্পষ্ট দাবি নির্বাচন কমিশনের কাছে, একদিনের মধ্যে ছবিসহ ভোটার তালিকা প্রকাশ করতে হবে। তো সেই জায়গা থেকে আমরা বলছি, অবশ্যই ভোট গ্রহণ যেটা হবে সেই ভোট গণনা ম্যানুয়ালি করতে হবে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। চট্টগ্রামের মিরসরাইয়ে ডিম বোঝাই একটি লেগুনা উল্টে লাখ টাকার মুরগির ডিম নষ্ট হয়ে গেছে। শনিবার দুপুর 1টার দিকে মিরসরাই পৌর সদরের ডাক বাংলো এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই সময় লেগুনা চালক আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ির সামনের অংশের চাকা বার্স্ট হয়ে হঠাৎ মহাসড়কে লেগুনা উল্টে যায়। ডিমগুলো সড়কে পড়ে নষ্ট হয়ে যায়। গাড়ি চালককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ডিমের ডিলার আব্দুর রহিম জানান, ডিমের গাড়িতে প্রায় 1 লাখ টাকা ডিম ছিল। মিরসরাই অর্থনৈতিক অঞ্চল থেকে বাড়িয়ারহাট ফেনিয়াতে ডিমগুলো পাইকারি মূল্যে বিক্রি করা হয়। দুর্ঘটনায় প্রায় সব ডিম নষ্ট হয়ে গেছে। ডান কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে।
ভাইকে বলো বাই। জানাবো আন্তর্জাতিক সংবাদ। কাতারে ইসরায়েলি হামলার জেরে জরুরি বৈঠকে বসতে চলেছে আরব ও ইসলামী দেশগুলো। কাতারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানিয়েছেন, আগামী সোমবারের দোহায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে একটি খসড়া প্রস্তাবনা আনা হবে। এর আগে রোববার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে খসড়াটি চূড়ান্ত করা হবে। গত 9 সেপ্টেম্বর দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় 5 হামাস সদস্য ও এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। উপসাগরীয় সহ বহু দেশে নিন্দা জানায়। কাতার একে ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলে অভিহিত করেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দোহায় অনুষ্ঠিতব্য সম্মেলনের তারা মুসলিম দেশগুলোর ওই বৈঠকে অংশ নেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও। বৈঠকে শুধু কাতার নয়, ইসরায়েলের গাজা দখলের প্রচেষ্টা, পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনিদের উচ্ছেদ চেষ্টাও আলোচনায় আসবে। শীর্ষ বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান উপস্থিত থাকতে পারেন। এবারে খেলার খবর। জাকের আলী অনিক আর শামীম হোসেন পাটোয়ারির লড়াই কোনো কাজেই লাগলো না। যে উইকেটে শ্রীলঙ্কান বোলাররা বিধ্বংসী হয়ে উঠেছিল, সে একই উইকেটে বাংলাদেশের বোলাররা হয়ে গেলেন নখদন্তহীন। ফলে 140 রানের লক্ষ্য 32 বল এবং 6 উইকেট হাতে রেখে টপকে গেল শ্রীলঙ্কা। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের স্কোর দাঁড়ায় 5 উইকেট হারিয়ে 139 রান। জবাবে ব্যাট করতে নেমে 14.4 ওভারে 4 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। 140 রানের লক্ষ্যে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার শুরুতেই কুশল মেন্ডিসের উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান। দলের 13 রানের মাথায় মেন্ডিস আউট হলেও পাথম নিশাঙ্কা আর কামিল মিশারা দ্বিতীয় উইকেট জুটিতে ঝোড়ো ব্যাটিং করে শ্রীলঙ্কার জয় নিশ্চিত করে ফেলেন। 95 রানের জুটি গড়ে তোলেন এই দুজন। 34 বলে 50 রান করে আউট হন পাথম নিশাঙ্কা। 32 বলে 46 রান করে অপরাজিত থেকে যান কামিল মিশারা। বাংলাদেশের বোলারদের হয়ে শেখ মেহেদী হাসান 4 ওভারে 29 রান দিয়ে নেন 2 উইকেট। একটি করে নেন মোস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। 0 রানে হারায় 2 উইকেট। এরপর 11 রানে তৃতীয়, 38 রানে চতুর্থ ও 53 রানে হারায় পঞ্চম উইকেট। এরপরে ঘুরে দাঁড়ান জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারি। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।